Constitution and constitutionalism. What is the difference between the two? এই দুটোর মধ্যে তফাৎ কোথায়? যে কোনো রাষ্ট্রে বা দেশে একটা কনস্টিটিউশন থাকতে পারে, কিন্তু সেখানে কনস্টিটিউশনালিজম নাও থাকতে পারে। সাপোজ একটা দেশে একজন ডিকটেটর আছে, সেই ডিকটেটর বা একনায়কতন্ত্র যেখানে আছে, সেখানে ডিকটেটর যা বলবে সেটাই ল। সেখানে হয়তো কনস্টিটিউশন থাকতে পারে, কিন্তু কনস্টিটিউশনালিজম থাকতে পারে না। কনস্টিটিউশনাল হচ্ছে এমন একটা জিনিস, নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা, অর্থাৎ লেজিসলেচার এবং এক্সিকিউটিভের ওপর একটা কন্ট্রোল, চেক অ্যান্ড ব্যালেন্সেস যাকে আমরা বলে থাকি। হ্যালো স্টুডেন্টস, this is Dr. Karna Mukherjee, KM Madam. Today we will be studying Preamble to the Constitution of India. Preamble এর মানে কি? একটা ভূমিকা, মুখবন্ধ বা প্রস্তাবনা। এই কথাটা এসছে ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড প্রিয়াম্বুলাস। এর মানে হচ্ছে ওয়াকিং বিফোর। আমার এই ছোট্ট লেকচারে আমি বোথ ইংলিশ এবং বেঙ্গলি দুটোতেই তোমাদের সঙ্গে বুঝিয়ে দেবো কনস্টিটিউশনের প্রিয়াম্বলের মিনিং এবং তার ওয়ার্ডের কি ইমপ্লিকেশন। পণ্ডিত জওহরলাল নেহেরু অবজেক্টিভ রেজলিউশন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এনেছিলেন 1946-এ। অর্থাৎ সেটা ছিল একটা ড্রাফট যে আমাদের কনস্টিটিউশনের অবজেক্টিভ কী, তার বৈশিষ্ট্য কী, কী কী জিনিস থাকবে কনস্টিটিউশনের মধ্যে, সেগুলো তিনি একটা প্রস্তাবনার মধ্যে, ড্রাফটের মধ্যে এনেছিলেন। পরবর্তীকালে যখন কনস্টিটিউশনটা আসে, দ্যাট অবজেক্টিভ রেজলিউশন ওয়াজ ট্রান্সফর্মড ইনটু দ্য প্রিয়াম্বল। অর্থাৎ প্রিয়াম্বল হচ্ছে এমন একটি ড্রাফট যেখানে আমরা কনস্টিটিউশন সম্বন্ধে জানতে পারি তার অবজেক্টিভটা কী, কী কারণে কনস্টিটিউশন করা হয়েছে, কনস্টিটিউশনের মধ্যে আমরা কি কি পাব। বেরুবারি কেসে বলা হয়েছিল প্রিয়াম্বল ইজ দ্য কি টু দ্য মাইন্ড অফ দ্য কনস্টিটিউশন মেকার্স। অর্থাৎ কনস্টিটিউশন মেকার্সরা কি মনে করে প্রিয়াম্বলটা করেছিল এবং প্রিয়াম্বলের মধ্যে কি আছে যেটা আমরা কনস্টিটিউশনের ভেতরেও পাব। প্রথমেই দেখবে আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। উই মাত্রে আমরা, অর্থাৎ আমরা আমাদেরকে এই কনস্টিটিউশনটা দিচ্ছি। আমাদের কোনো বাইরের শক্তি বা বাইরের দেশ আমাদের কনস্টিটিউশনটা দেয়নি। উই আওয়ারসেলভস আর প্রেজেন্টিং টু আস দিস কনস্টিটিউশন। We are solemnly resolving to give ourselves this constitution. অর্থাৎ সিরিয়াসলি আমরা কি করছি না, কনস্টিটিউশনটা আমাদেরকে প্রেজেন্ট করছি। এখানে দেখবে 5টা ওয়ার্ড আছে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট। এই 5টা ওয়ার্ড কি কি? সভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। সভারেন মানে কি? অর্থাৎ যেখানে আমাদের ওপর কোনো বিদেশি শক্তির কোনো নিয়ন্ত্রণ থাকবে না। লাইক নো ফরেন পাওয়ার উইল বি রুলিং আস। সভারেন মানে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব মানে যেখানে আমরা ইন্টারনালি এবং এক্সটার্নালি ইন বোথ ওয়েজ উই আর ফ্রি। ঠিক আছে? তারপরে আসছে সোশ্যালিস্ট মানে ওয়েলফেয়ার স্টেট, যেখানে আমরা সবার জন্য সমানভাবে সব কিছু করা হবে। অর্থাৎ সোশ্যালিস্ট স্টেটের কনসেপ্টটাই আসছে ওয়েলফেয়ার স্টেট থেকে। নেক্সট হচ্ছে সেকুলার। আমাদের দেশে কোনো ধর্মকে আমরা প্রাধান্য দিই না। দেয়ার ইজ নো স্টেট রিলিজন ইন ইন্ডিয়া। তারপরে আসছে ডেমোক্রেটিক মানে কি? গণতন্ত্র। অর্থাৎ আমরা প্রত্যেক নাগরিক যাদের 18 বছরের ওপর বয়স, তারা কি করব না, ভোট দিয়ে আমাদের প্রতিনিধিকে চুজ করব। ইটস আ ডেমোক্রেটিক কান্ট্রি, উই উইল চুজ আওয়ার ওন রিপ্রেজেন্টেটিভ থ্রু ইলেকশন। কিং ইজ ডেড, লং লিভ দ্য কিং। ইংল্যান্ডে একটা কথা আছে, এর মানে কি? অর্থাৎ রাজা মারা গেলেও তার ছেলে কিন্তু আবার রাজা হচ্ছে। অর্থাৎ রাজতন্ত্র, যেটাকে আমরা বলি মোনার্কি, যেমন ইংল্যান্ডে আছে। আমাদের দেশে কিন্তু কোনো মোনার্কি নেই। উই বিলিভ ইন রিপাবলিক, উই আর রিপাবলিক। মানে আমরা এখানে বিশ্বাস করি কোনো একজন রাজা এবং তার ছেলে বা ডায়নাস্টিক রুল ইন্ডিয়াতে থাকবে না। সেখানে আমরা কি করি না, আমরা প্রজাতন্ত্রে বিশ্বাস করি। ঠিক আছে? এখানে ভোট দিয়ে আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভকে চুজ করছি। সো আওয়ার কান্ট্রি ইজ আ রিপাবলিকান স্টেট। এরপরে আসছি আমরা 3টে আরও ইম্পর্ট্যান্ট ওয়ার্ডে। কি ওয়ার্ড? জাস্টিস, লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি। জাস্টিস মানে ন্যায় বিচার, শুধু বিচার নয়, ন্যায় বিচার। অর্থাৎ সর্বক্ষেত্রে আমরা চাইব
আমাদের ন্যায় বিচার করা হোক। তারপরে আসছে লিবার্টি। কিসের লিবার্টি? লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিভ, ফেথ অ্যান্ড ওয়ার্শিপ। এই পাঁচটা বিষয়। এই পাঁচটা বিষয়কে আমরা যদি বলি এর মানেটা কি? অর্থাৎ লিবার্টি অফ থট, আমাদের চিন্তা ভাবনার ওপর আমাদের একটা লিবার্টি থাকবে। এক্সপ্রেশন মানে অভিব্যক্তি। অভিব্যক্তি কিন্তু নানা রকম হতে পারে। উই ক্যান এক্সপ্রেস আওয়ার সেলফ থ্রু রাইটিং, থ্রু পোয়েমস, থ্রু ডান্সিং, থ্রু সিঙ্গিং। বিভিন্নভাবে আমরা নিজেদের এক্সপ্রেস করতে পারি, ঠিক আছে? তারপর বিলিভ মানে কি? আমি কোনো কিছুতে আমার একটা বিশ্বাস থাকা, ঠিক আছে? কোনো কিছুর মধ্যে আমরা বিশ্বাস করব যে সেটা সত্যি বলে। ফেথ মানে হচ্ছে যেখানে আমি সম্পূর্ণভাবে আস্থা রাখবো কোনো কিছুর ওপর। সেই ফেথটা অনেক রকমভাবে ব্যাখ্যা করা যায়। এটা পরে আমি যখন ফান্ডামেন্টাল রাইটসের চ্যাপ্টার করব তখন নিশ্চয়ই তোমাদের সাথে এটা ডিটেলসে ডিসকাস করব। আর নেক্সট হচ্ছে ওয়ার্শিপ মানে হচ্ছে উপাসনা করা। এটা হচ্ছে ওয়ার্শিপ করা। সেটার এই পাঁচটা ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ স্বাধীনতা থাকবে, অর্থাৎ আমাদের লিবার্টি থাকবে অ্যাজ সিটিজেন্স অফ ইন্ডিয়া। পরের কথাটা হচ্ছে ইকুয়ালিটি, অর্থাৎ সমতা। কিসে সমতা? ইকুয়ালিটি অফ স্টেটাস অ্যান্ড অপরচুনিটি। স্টেটাস মানে হচ্ছে পদমর্যাদা, আর অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ। এই দুটো ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ ইকুয়ালিটি মেনটেন করা হবে। সেক্ষেত্রে অনেক সময় অনেকের মনে প্রশ্ন আসে, তাহলে আমাদের দেশে ওবিসি বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস বা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস এরা কেন থাকবে? তাহলে কি করে একটা সমতা বা ইকুয়ালিটি মেনটেন করা হবে? এটা কিন্তু আমি যখন আবার বলছি ফান্ডামেন্টাল রাইটসের চ্যাপ্টারে রাইট টু ইকুয়ালিটি করাবো, তখন সেটার মধ্যে আমি বিশদে ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব। নেক্সট ওয়ার্ড যেটা আমরা দেখি সেটা হচ্ছে ফ্র্যাটার্নিটি, অর্থাৎ ব্রাদারহুড। প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা সুন্দর সম্পর্ক থাকবে। অল দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া শুড হ্যাভ আ ব্রাদারহুড ফিলিং অ্যামাং দেমসেলভস। ভ্রাতৃত্ববোধ যেটা আমরা বাংলায় বলে থাকি। এই কনস্টিটিউশনটা আমাদের অ্যাডপ্ট করা হয়েছিল অন 26th November 1949 and it came into force on 26th January 1950. এই প্রিঅ্যাম্বলটা এবার শেষ হচ্ছে আওয়ারসেলভস কথাটা দিয়ে। আওয়ারসেলভস মানে এটা শুরু হয়েছিল উই দিয়ে, শেষ হচ্ছে আওয়ারসেলভস দিয়ে। অর্থাৎ এই কনস্টিটিউশনটা আমরা আমাদেরকে গিফট করছি বা প্রেজেন্ট করছি। কেন? এই কনস্টিটিউশনটা আমাদের অন্য কেউ দেয়নি। আমরা একটা সভারেন দেশ, অর্থাৎ আমাদের সার্বভৌমত্ব আছে। বিদেশি কোনো রাষ্ট্র বা বিদেশি কোনো শক্তি আমাদের ওপর কোনো কন্ট্রোল নেই। Before 1947, India was a colony, but after independence, that is after 1947, India কিন্তু একটা sovereign country. We are no more under the British rule. সেই জন্য আমরাই আমাদের এই কনস্টিটিউশনটা দিচ্ছি। আমাদের ওপর কোনো রকম বিদেশি শক্তির নিয়ন্ত্রণ নেই। এই প্রিঅ্যাম্বলের মধ্যে তিনটে কথা, সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টেগ্রিটি, এই তিনটে ওয়ার্ড কিন্তু পরে অ্যাড হয়েছে, আগে কিন্তু ছিল না। এই তিনটে ওয়ার্ড পরে কখন অ্যাড হলো? ইন 1976 আন্ডার দ্য 42nd অ্যামেন্ডমেন্ট। এখন তোমাদের সঙ্গে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি যেটা ভেরি মাচ রেলিভেন্ট টু দ্য প্রিঅ্যাম্বল। সেটা কি না, তোমাদের কলেজে বা পরীক্ষার সময় যে কোয়েশ্চেনটা ভীষণভাবে আসে বা প্রশ্ন করা হয় যে whether preamble is a part of the constitution, প্রিঅ্যাম্বল কি কনস্টিটিউশনের একটা অংশ? তোমাদের কি মনে হয়? এর ওপর কিন্তু অনেকগুলো কেস ল আছে, কিন্তু যে দুটো কেস ল খুব ইম্পর্ট্যান্ট এখানে, সেই দুটো আমি ছোট্ট করে তোমাদের বলে দিই। ফার্স্ট ইজ দ্য বেরুবারি কেস। বেরুবারি কেস তোমরা হয়তো জানবে। বেরুবারি ইজ আ প্লেস ইন কুচবিহার। কুচবিহার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের একটা জায়গা যেখানে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে কনফ্লিক্ট হয়েছিল। এই বেরুবারিটা কোথায় থাকবে? whether will be in Pakistan or will be in India. সেখানে বলি এটা কিন্তু বাংলাদেশ হওয়ার আগেকার কথা, আগেকার ঘটনা, যে কারণে আমি বলছি পাকিস্তান না ইন্ডিয়া। দ্যাট ওয়াজ দ্য মেইন কোয়েশ্চেন। এই কেসটা হয়েছিল 1960-তে। সেই সময় বলা হয়েছিল তার জাজমেন্টে, পার্লামেন্ট under Article 368 of the Constitution has the power to amend the Constitution, but
প্রিঅ্যাম্বল ইজ নট আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। অর্থাৎ বেরুবেরি কেসে কিন্তু এটা বলেই দেওয়া হয়েছিল যে প্রিঅ্যাম্বলটা কনস্টিটিউশনের একটা প্রিফেস বা ইন্ট্রোডাক্টরি পার্ট, কিন্তু কনস্টিটিউশনের অংশ নয়। ঠিক আছে, এই কেসটা পরে ওভাররুলড হয়ে যায় আন্ডার দ্য কেশবানন্দ ভারতীস কেস। এবং তোমরা জানবে কেশবানন্দ ভারতীস কেস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কেস ইন দ্য হিস্ট্রি অফ সুপ্রিম কোর্ট জাজমেন্টস। কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা, এই যে কেসটা, এটা হয়েছিল কেরালা ল্যান্ড রিফর্মস অ্যাক্টের ওপর। ঠিক আছে, এর ডিটেলসে আমি পরে আবার ডিসকাস করব অন্য কোনো ভিডিওতে। কিন্তু এই কেসের ভার্ডিক্টে সুপ্রিম কোর্ট 7:6 এই ভার্ডিক্টে বলেছিল যে কি না, এই ক্ষেত্রে রিগার্ডিং অ্যামেন্ডমেন্ট দ্য পার্লামেন্ট হ্যাজ আ রাইট টু অ্যামেন্ড দ্য হোল অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড প্রিঅ্যাম্বল ইজ আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। অর্থাৎ প্রিঅ্যাম্বল কনস্টিটিউশনের পার্ট কি পার্ট নয় সেটা নিয়ে যে ডিসপিউট বা কনফ্লিক্ট ছিল, এই কেসে কিন্তু বলা হয়েছিল প্রিঅ্যাম্বল ইজ আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য পার্লামেন্টের রাইট আছে প্রিঅ্যাম্বলকে অ্যামেন্ড করার। বাট কি অ্যামেন্ড করা যাবে না? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন ক্যান নট বি অ্যামেন্ডেড। অর্থাৎ বেসিক স্ট্রাকচার, বেসিক অর্থাৎ ফান্ডামেন্টাল যে বৈশিষ্ট্যগুলো আছে কনস্টিটিউশনের, সেগুলোকে কখনোই অ্যামেন্ড করা যাবে না। যেমন পার্লামেন্টারি ডেমোক্রেসি, সেকুলারিজম, জুডিশিয়াল রিভিউ, এই জিনিসগুলো আমরা কখনোই চেঞ্জ করতে পারবো না। যে গভর্নমেন্টই পাওয়ারে আসুক না কেন, সেন্ট্রাল গভর্নমেন্ট যেই আসুক না কেন, তারা যদি মনে করে আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসি এইটাকে চেঞ্জ করে দেবে, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট করবে, সেটা কখনোই করা যাবে না। এগুলো হচ্ছে আমাদের কনস্টিটিউশনের এমন কিছু ফান্ডামেন্টাল চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলো কখনো চেঞ্জ বা অ্যামেন্ড করা যাবে না। কিন্তু এই যে তোমাদের বেসিক স্ট্রাকচার বললাম বা এই যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, এটা কে ডিসাইড করবে? হু ইজ সাপোজ টু ডিসাইড দ্য বেসিক স্ট্রাকচার? এক্ষেত্রে বলা হয়েছে দ্য কোর্ট, দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ দ্য অথরিটি টু ডিসাইড আপন দ্য বেসিক স্ট্রাকচার। অর্থাৎ কোন বৈশিষ্ট্যগুলো, কোন ফিচার্সগুলো অফ দ্য কনস্টিটিউশন বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে, সেটা বিভিন্ন কেস লয়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট বা জুডিশিয়ারি কিন্তু একমাত্র ডিসাইড করতে পারে। ঠিক আছে, এখানে একটা খুব ইন্টারেস্টিং কথা তোমাদের বলি। এই কেশবানন্দ ভারতীর কেসের 2023-তে এটা কিন্তু 50 বছর হলো, এবং সেই কারণে সুপ্রিম কোর্ট একটি ওয়েব পেজ রিলিজ করেছে। তোমরা ক্লিপিংটা দেখে আমাকে অবশ্যই জানাবে যে কেমন লাগলো তোমাদের, আর আমার ভিডিওটা কেমন লাগলো। ফর টুডে আই এম সাইনিং অফ। আমি খুব তাড়াতাড়ি আরও অনেক ভিডিও অন ভেরিয়াস ল সাবজেক্টস তোমাদের জন্য নিয়ে আসবো। কোন সাবজেক্টের ওপর তোমাদের প্রবলেম হচ্ছে বা কার ওপর ভিডিও করলে তোমাদের ভালো লাগবে, সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাবে।